ওয়েলকাম ব্যাক সবাইকে হরর ফ্রিকোয়েন্সির নতুন একটি এপিসোডে আবারও স্বাগত জানাচ্ছি। রাশেদ পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, খুব শান্ত আর একা থাকতে পছন্দ করা ছেলে। ঢাকার ধানমন্ডির এক কোণে একটা পুরনো 4 তলার বাড়ির 3 তলায় সে একটা ফ্ল্যাট ভাড়া নিল। ফ্ল্যাটটা বেশ বড়, কিন্তু ভাড়া অবিশ্বাস্য রকমের কম ছিল। বাড়িওয়ালা ভদ্রলোক বয়স্ক, একটা খিটখিটে বুড়ো। চুক্তিপত্রে সই করানোর সময় রাশেদের দিকে কেমন যেন এক অদ্ভুত চোখে তাকিয়ে বললেন, বাবা একা থাকবে তো? একটা কথা মাথায় রেখো, রাত 12টার পর বারান্দার দরজা খোলো না, আর ঘরের কোণগুলোর দিকে বেশি তাকাবে না। রাশেদ তখন হেসেছিল। সে ভেবেছিল বুড়ো মানুষ, হয়তো কুসংস্কার আচ্ছন্ন। ফ্ল্যাটে ওঠার প্রথম 2-3 দিন সব কিছু ঠিকঠাক ছিল। বাড়িটা খুব নিরিবিলি, চারপাশটা বড় আম গাছ আর কাঁঠাল গাছে ঘেরা। দিনের বেলাতেও ঘরের ভেতরটা একটা ম্লান ধূসর আলো রেশম সুতোর মতো ঝুলে থাকত। কিন্তু 3-4 দিন পর থেকেই বাতাসটা যেন ভারী হতে শুরু করলো। সেদিন ছিল মঙ্গলবার। অফিস থেকে ফিরতে রাশেদের প্রায় 11টা বেজে গেল। সে বিছানায় শুয়ে ল্যাপটপে কাজ করছে। আচমকা তার মনে হলো তার মাথার ঠিক পেছনে দেয়ালের ভেতর থেকে একটা শব্দ আসছে, খস খস খস, যেন কেউ ধারালো নখ দিয়ে সিমেন্টের দেয়ালের ভেতর থেকে আঁচড় কাটছে। রাশেদ ল্যাপটপ বন্ধ করে কান পাতল। শব্দটা থেমে গেল। সে ভাবল হয়তো দেয়ালের উপাস থেকে কোনো ইঁদুর বা কাঠবিড়াল আটকে গেছে। কিন্তু ঠিক তখনই শব্দটা দেয়ালের ভেতর থেকে সরে এসে তার খাটের ঠিক নিচে চলে গেল। খস খস খস। রাশেদ মোবাইল ফোনের টর্চ জেলে খাটের নিচে তাকালো। সেখানে কিছু নেই, শুধু একদলা ঘন অন্ধকার। কিন্তু যখনই সে মাথাটা উপরে তুলল, সে দেখল তার ঘরের সিলিংয়ের ঠিক মাঝখানে ফ্যানের রডের গোড়া থেকে কালচে তরল ফোঁটা ফোঁটা মেঝে পড়ছে। রাশেদ অনেক সাহস নিয়ে আঙুল দিয়ে সেই তরলটা ছুঁয়ে দেখল ওটা কোনো পানি নয়, চটচটে গাঢ় রক্ত। আর সেখান থেকে পচা তীব্র লাশের যেন একটা গন্ধ বেরোচ্ছে। চমকে উঠে সেই সিলিংয়ের দিকে তাকালো, কিন্তু সেখানে কোনো দাগ নেই, একদম শুকনো। এখন রাত প্রায় 1টা। রাশেদ আতঙ্কে ড্রয়িং রুমে এসে বসল। ঠিক তখনই ফ্ল্যাটের মেইন দরজাটায় নক করার শব্দ হলো, ঠক ঠক ঠক। খুব মৃদু, কিন্তু চাবুকের মতো স্পষ্ট শব্দ। রাশেদ দরজার আইহোল দিয়ে বাইরে তাকালো। বাইরের করিডোরটায় লাইট জ্বলছে নিভছে। সিঁড়ির মুখে কেউ একজন দাঁড়িয়ে আছে, পরনে একটা কুচকুচে কালো চাদর, মুখটা নিচু করা। রাশেদ দরজার এপাশ থেকে জিজ্ঞেস করল, কে? কিন্তু ওপাশ থেকে কোনো জবাব নেই। আইহোল দিয়ে রাশেদ আবার তাকালো। সে দেখল দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা অবয়বটার কোনো ঘাড় নেই। মাথাটা শরীরের সাথে এমনভাবে জোড়া যেন কেউ উল্টো করে বসিয়ে দিয়েছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, ওই অবয়বটা আইহোলের দিকে তাকায়নি, কিন্তু আইহোলের কাচের ভেতরে রাশেদের চোখে যেই প্রতিবিম্ব দেখা যাচ্ছে, সেই প্রতিবিম্বের ভেতরে অবয়বটা যেন ঢুকে পড়ছে। রাশেদ ছিটকে পিছনে সরে এলো। সেই ঘড়ির দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। এই না একটা 5 ছিল, এখন দেখাচ্ছে একটা 8। মাঝখানের এই 3টি মিনিট সে তার জীবনে কোথায় যে হারিয়ে গেল সে আজও বুঝতে পারল না। তার মনে হলো ওই 3 মিনিট সে ঘরের ভেতরে ছিল না, অন্য কোথাও ছিল। এখন রাত 2টো। ভয়ে রাশেদের গলা শুকিয়ে কাঠ। সে বেসিনে গেল জল খেতে। বেসিনের ওপারের আয়নায় নিজের চেহারা দেখে সে চিৎকার করে উঠতে গিয়েও পারল না। আয়নায় তার নিজের যে চেহারা দেখাচ্ছে, সেটার চোখ দুটো সম্পূর্ণ কোটরাগত এবং কুচকুচে কালো। মনে হচ্ছে যেন সেখানে কোনো মনি নেই। সবচেয়ে বিভৎস ব্যাপার হলো,
আয়নায় রাশেদের একটা পৈশাচিক হাসি হাসছে, কিন্তু জীবন্ত রাশেদের মুখটা আতঙ্কে হা হয়ে আছে। অর্থাৎ আয়নার ভেতরের প্রতিবিম্বটা রাশেদের নিয়ন্ত্রণ ছাড়াই নিজে নিজে নড়াচড়া করছে। আয়নায় সেই রাশেদ আস্তে আস্তে নিজের হাতটা তুলল এবং নিজের গলার চামড়া নখ দিয়ে খুঁটতে খুঁটতে তুলতে লাগলো। জীবন্ত রাশেদ নিজের গলায় হাত দিয়ে দেখল সেখানে কোনো ক্ষত নেই, কিন্তু তীব্র ব্যথা অনুভব করছে সে, যেন কেউ তার চামড়া জীবন্ত অবস্থায় টেনে ছিঁড়ে ফেলছে। রক্তে তার পুরো শরীর ভিজে যাওয়ার অনুভূত হচ্ছে, অথচ বাস্তবে এক ফোঁটা রক্তও নেই। এই মানসিক নির্যাতন মানুষকে পাগল করে দেওয়ার জন্য যথেষ্ট। রাশেদ কোনো মতো আয়নার সামনে থেকে ছিটকে নিজের বিছানায় এসে আছড়ে পড়ল। ভয়ে তার পুরো শরীর কাঁপছে। নিজেকে শান্ত করতে সে টেবিলে রাখা ল্যাপটপের দিকে তাকালো। সেই স্ক্রিনটা অন করতেই দেখল যে সফটওয়্যারের কোডিং করছিল সেখানে তার অজান্তেই হাজার হাজার লাইনের নতুন কোড নিজে নিজেই টাইপিং হচ্ছে। রাশেদ ভালো করে স্ক্রিনের দিকে তাকাতেই তার কপাল বেয়ে ঠান্ডা ঘাম নেমে এলো। স্ক্রিনের কোডগুলো নিজে নিজেই বিন্যস্ত হয়ে একটা ইংরেজি লেখার আকার নিল। ঠিক সেই মুহূর্তে রাশেদের মনে হলো তার চারপাশের বাতাস একদম জমে পাথর হয়ে গেছে। সে বিছানা থেকে উঠতে গেল, কিন্তু পারল না। তার হাত, পা, আঙুল, এমনকি চোখের পাতা ছাড়া শরীরের কোনো অংশ সে নাড়াতে পারছিল না। মেডিকেল সায়েন্সের ভাষায় একে বলে স্লিপ প্যারালাইজড বা বোবায় ধরা। তার মগজ সজাগ থাকলেও শরীর অবশ হয়ে যায়। রাশেদ চিৎকার করতে চাইল, তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। সে শুধু তার বুকের ওপর প্রচণ্ড একটা চাপ অনুভব করল, যেন 100 কেজি ওজনের কোনো কুৎসিত জিনিস তার বুকের উপর এসে বসেছে। সে চোখটা সামান্য ঘুরিয়ে দেখল, তার বুকের উপর কোনো মানুষ নেই, বরং ধোঁয়ার মতো কুচকুচে কালো একজোড়া হাত তার গলায় আস্তে আস্তে টিপে ধরছে। একজন খুব ভীভৎস গলার আওয়াজে ফিসফিস করে বলছে, তুমিও আমাদের মতো এই ঘরের দেয়ালে বন্দী হয়ে যাবে। সময় কাটলো, এখন রাত 2:45। পুরো ফ্ল্যাটের লাইট একা একাই ধপধপ করে নিভে গেল। ঘুটঘুটে একটা অন্ধকার। রাশেদ তার নিজের শোবার ঘরে এসে খাটের উপর গুটিসুটি মেরে বসল। ভয়ে তার প্রাণ যেন বেরিয়ে যাচ্ছে। বাইরে প্রচণ্ড অন্ধকার। বারান্দার গ্রিলের ওপাশ থেকে একটা খসখসে কাশির শব্দে আসলো। রাশেদ তাকিয়ে দেখল গ্রিলটা ধরে বাইরে শূন্যে ঝুলে আছে একজন বুড়ির মতো কিছু। 4 তলার সমান উচ্চতার বাইরে কোনো কার্নিশ নেই, অথচ সে শূন্যে ভেসে গ্রিল ধরে আছে। বুড়িটার চুলগুলো সাদা কাশফুলের মতো উঠছে। তার মুখমণ্ডল বলতে কিচ্ছু নেই, সেখানে শুধু একটা বিশাল গর্ত, যেখান থেকে অনবরত কালো পোকা আর পোড়া মোবিলের মতো কিছু একটা ঝরছে। বুড়ি তার একটা লম্বা হাড় জিরজিরে হাত গ্রিলের ফাঁক দিয়ে ঘরের ভিতর বাড়িয়ে দেওয়ার চেষ্টা করলো। হাতটা রাবারের মতো লম্বা হতে হতে খাটের দিকে এগিয়ে আসতে লাগলো। রাশেদ খাট থেকে নেমে ঘরের কোণে গিয়ে দাঁড়ালো। সে বুঝতে পারলো বাড়িওয়ালা কেন ঘরের কোণার দিকে তাকাতে বারণ করেছিলেন। তারা রাশেদকে চারদিক থেকে ঘিরে ধরেছে। পালানোর কোনো পথ নেই। পরদিন দুপুরে রাশেদের কোনো খোঁজ না পেয়ে অফিসের কলিগগণ পুলিশ নিয়ে ওই ফ্ল্যাটে আসে। দরজা ভেতর থেকে লক করা ছিল। পুলিশ দরজা ভেঙে ঢোকে। ফ্ল্যাটের সব কিছু একদম গোছালো ছিল, কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই, কিন্তু রাশেদকে পাওয়া গেল তার বেডরুমের দেয়ালের সাথে একদম লেপ্টে থাকা অবস্থায়। তার সারা শরীর কেমন যেন চ্যাপ্টা হয়ে গেছে। তার চোখ দুটো যেন খোলা, চোখে জমে আছে চরম আতঙ্কের ছায়া। আর সবচেয়ে অদ্ভুতের বিষয়, তার হাত দুটোর নখগুলো সম্পূর্ণ উপড়ে গেছে, যেন সে মারা যাওয়ার আগে দেওয়াল খুঁড়ে ভেতরে ঢুকে যাওয়ার আপ্রাণ চেষ্টা করেছিল। পোস্টমর্টেম রিপোর্টে ডাক্তাররা কোনো খুনের প্রমাণ পায়নি, কিন্তু রিপোর্টে লেখা হয়েছিল হার্ট অ্যাটাক। কিন্তু যে ডাক্তার রাশেদের লাশ পরীক্ষা করেছিলেন তিনি ফিসফিস করে সহকারীদের বলেছিলেন, এই ছেলের শরীরের ভেতর সব রক্ত কেউ যেন এক ফোঁটাও না রেখে চুষে খেয়ে নিয়েছে। এখন আপনি যে ঘরে বসে এই গল্পটি শুনছেন, একটু খেয়াল করে দেখুন তো ঘরের কোণাটা অন্ধকার কিনা।
একটু বেশি অন্ধকার কিনা? দেয়ালের ওপাশে কি হালকা একটু খসখস শব্দ হচ্ছে? ভুল করেও কিন্তু এখন পেছনের দেয়ালে বা জানালার দিকে তাকাবেন না। ওটা হয়তো আপনার ঠিক পেছনেই দাঁড়িয়েছে, আপনার নিঃশ্বাসের শব্দ শুনছে। ধন্যবাদ সবাইকে হরর ফ্রিকোয়েন্সির সাথে থাকার জন্য।